Hey everybody, welcome to my YouTube channel. In this video, we are going to learn joining into simple sentences. We are going to learn to join sentences into simple sentences. আমরা এই ভিডিওতে কি করে দুটো সেন্টেন্সকে জয়েন করে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেটা শিখব। সেই সাথে এখানে আছে কোশ্চেন্স ফর ইউ। তোমাদের জন্য কোশ্চেন আছে, প্রত্যেকটা নিয়ম শেখার পরে কোশ্চেন দেওয়া আছে, যে কোশ্চেনগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারো এবং সলভ করে কমেন্ট বক্সে তার আনসার লিখতে পারো এবং আমি পরে সেই আনসারগুলো দেখে তোমাদেরকে জানাবো যে তোমরা ঠিক করেছো কি ভুল করেছো। তো আমরা শিখব কি জয়নিং এবং সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েন করতে হয়। তোমরা জানো যে জয়েনিং করতে গেলে তিনটে সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, এই তিনটে সেন্টেন্সের জন্য তিনটে পৃথক নিয়ম কে ফলো করতে হয়। তো যখন আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব সেজন্য বিশেষ কিছু নিয়ম ফলো করতে হয় আমাদেরকে এবং সেগুলো ভিন্ন রকমের, যেগুলো কমপ্লেক্সের মতো নয় বা কম্পাউন্ডের মতো নয়। তো আমরা দেখিনি সেই রুলসগুলো কী কী। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়ালস, ইনফিনিটিভ, পার্টিসিপল, নমিনেটিভ অ্যাবসলিউট, প্রেজেন্ট অ্যাপোজিশন। আমরা মোটামুটি এই 6টা নিয়ম শিখব এবং এই 6টা নিয়মের উপর আমরা বেসড করে কি করে দুটো সেন্টেন্সকে জয়েন করে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেটা শিখব। আমরা প্রথম নিয়মটা আসছে অ্যাডজেক্টিভ। আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ কী। অ্যাডজেক্টিভ হলো একটা ওয়ার্ড যেটা কোনো নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। তো সেই অ্যাডজেক্টিভের সাহায্যে আমরা কি করে জয়েন করব। দেখো এখানে দুটো সেন্টেন্স আসছে, দ্য বয় ইজ লেজি, আরেকটা হলো হি হ্যাজ বিন পানিশড বাই দ্য টিচার। দ্য বয় ইজ লেজি, ছেলেটি হয় অলস। এখানে লেজি ওয়ার্ডটার দিকে খেয়াল করো, এটা একটা অ্যাডজেক্টিভ। এর কাজ কি, বয়কে কোয়ালিফাই করছে। ছেলেটা কেমন না, অলস। তো এইটা হলো একটা পুরোটা সেন্টেন্স, দ্য বয় ইজ লেজি, পুরোটা একটা সেন্টেন্স। এখন এটাকে আমরা শর্ট করতে পারি, ফ্রেজ যদি এটাকে ফ্রেজে রূপান্তর করি, অর্থাৎ লেজিটাকে আমরা এইখানে নিয়ে আসলাম, বয়ের আগে নিয়ে আসলাম, তাহলে কি হবে, দ্য লেজি বয়, অলস ছেলেটি। এখন এইখানে হি বলতে, দ্বিতীয় সেন্টেন্সে যে হি আছে, হি বলতে কাকে বোঝানো হচ্ছে, বোঝানো হচ্ছে সেই অলস ছেলেকে। তো আমরা জয়েন করতে গেলে যদি হিটাকে বাদ দিয়ে তার পরিবর্তে অলস ছেলেটি ইউজ করি, দ্য লেজি বয় ইউজ করি, দ্য লেজি বয় হ্যাজ বিন পানিশড বাই দ্য টিচার, তাহলে জয়েন হয়ে গেল। তাহলে এইভাবে দেখো অ্যাডজেক্টিভকে ইউজ করে আমরা কত সহজে খুব সুন্দরভাবে জয়েন করতে পারি। দ্য লেজি বয় হ্যাজ বিন পানিশড বাই দ্য টিচার। আরেকটা দেখো, হি ইজ ড্রাইভিং আ কার, দ্য কার ইজ নিউ। এখানেও দেখো একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, সেটা কি, সেটা হলো নিউ, নতুন। এবং এই নিউটা কাকে কোয়ালিফাই করছে, নিউটা কোয়ালিফাই করছে কারকে, নিউটা কোয়ালিফাই করছে কারকে। এবার শুধু এই নিউয়ের জন্যই, এই নতুন বোঝানোর জন্যই একটা নতুন সেন্টেন্স, একটা আলাদা সেন্টেন্স করা হয়েছে, দ্য কার ইজ নিউ। আমি যদি একেবারে বলে দিই সে একটা নতুন গাড়ি চালাচ্ছে, তাহলে কিন্তু জয়নিং হয়ে গেল, একটা সিম্পল সেন্টেন্সও হয়ে গেল। তাহলে এর আনসার কী হবে, হি ইজ ড্রাইভিং আ নিউ কার। এবার আমরা যে জয়নিংগুলো করলাম সেগুলো সিম্পল সেন্টেন্স হলো কি, তাহলে কিন্তু সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা প্রয়োজন। তবু একটু বলে নিই সিম্পল সেন্টেন্স কি, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। যেমন দ্য লেজি বয়, এখানে দ্য লেজি বয় সাবজেক্ট আর হ্যাজ বিন পানিশড একটাই ফাইনাইট ভার্ব। আবার দ্বিতীয়টায় দেখো, হি ইজ ড্রাইভিং আ নিউ কার, এখানে হি সাবজেক্ট আর ইজ ড্রাইভিং একটাই ফাইনাইট ভার্ব। এরকমভাবে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে।
সেটা হলো সবসময় সিম্পল সেন্টেন্স। যাই হোক, আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করলাম। এখানে আমরা অ্যাডজেক্টিভকে ফলো করে জয়েন করলাম। তোমাদের যদি অসুবিধা হয় কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স বুঝতে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তার উপর ভিডিও তৈরি করে দেবো। যাই হোক, এখানে আমরা অ্যাডজেক্টিভ শিখলাম। এবার তোমাদের জন্য কোশ্চেন্স আছে। প্রথমটা, আই মেট আ বেগার অন মাই ওয়ে টু স্কুল, হি ওয়াজ হাংরি। আ ম্যান ডাইড ইয়েস্টারডে ইন অ্যান অ্যাক্সিডেন্ট, হি ওয়াজ অনেস্ট বাই নেচার। এই দুটো জয়েনিং তোমরা করতে পারো। সিম্পল সেন্টেন্স জয়েন করতে হবে এবং অ্যাডজেক্টিভকে ফলো করে করতে হবে, এবং জয়েন করে তোমরা আনসারটা নিচের যে কমেন্ট বক্স থাকে, কমেন্ট বক্সে তোমরা আনসার লিখে জানাতে পারো। সেকেন্ড নিয়ম, অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস কি? কখনো কখনো কোনো ওয়ার্ডকে বা একটা ফ্রেজকে অ্যাডভার্ব রূপে ব্যবহার করা হয়, বা যে ওয়ার্ডকে বা ফ্রেজকে অ্যাডভার্ব রূপে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় অ্যাডভার্বিয়ালস। এবার আমরা এই অ্যাডভার্বিয়ালসকে ইউজ করে জয়েন করব। এখানে দেখো দুটো সেন্টেন্স, দ্য ক্যাট এন্টার দ্য রুম আর ইট ওয়াজ সাইলেন্ট। বিড়ালটা প্রবেশ করেছিল ঘরের মধ্যে আর এটা ছিল নীরব। এটা ছিল বলতে কোনটা? বিড়ালটা। এবার দেখো এখানে সাইলেন্ট আছে, সাইলেন্টটা একটা অ্যাডজেক্টিভ, নীরব। এখন এই যদি সাইলেন্টকে আমরা একটু চেঞ্জ করে দিই, এটাকে যদি অ্যাডভার্ব বানাই তাহলে কি হবে? সাইলেন্টলি। সাইলেন্টলি মানে কি হবে? নীরবে। এখন যদি আমরা বলি বিড়ালটি নীরবে বা শান্তভাবে বা সন্তর্পণে ঘরের মধ্যে প্রবেশ করেছিল, তখন কি অ্যান্সার হবে? দ্য ক্যাট এন্টার দ্য রুম সাইলেন্টলি। তাহলে দেখো সাইলেন্টকে আমরা প্রথমে অ্যাডভার্ব করলাম, হলো সাইলেন্টলি। এই শুধুমাত্র সাইলেন্টলিটাকে, অ্যাডভার্বটাকে আমরা সঠিকভাবে একটা জায়গায় বসালাম। এই বাক্যটিতে আমরা এখানে রুমের পরে বসালাম, তাহলে কিন্তু আনসার হয়ে গেল, দ্য ক্যাট এন্টার দ্য রুম সাইলেন্টলি। আরেকটা দেখো, দ্য গার্ল ইজ মেরিটোরিয়াস, ইট ইজ অবভিয়াস। দ্য গার্ল ইজ মেরিটোরিয়াস, মেয়েটি হয় মেধাবী, ইট ইজ অবভিয়াস, এটা স্পষ্ট। এখন এখানেও আমরা একটা ওয়ার্ডকে অ্যাডভার্ব বানাবো বা একটা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানাবো। এখানে দেখো অবভিয়াস আছে, স্পষ্ট। বলা হয়েছে মেয়েটি মেধাবী, এটা স্পষ্ট। আমরা একসাথে বললাম স্পষ্টভাবে বা স্পষ্টত মেয়েটি মেধাবী। তাহলে এই ওয়ার্ডটা কি আছে? অবভিয়াস মানে স্পষ্ট, কিন্তু এটাকে আমাদের চেঞ্জ করে কি করতে হবে? স্পষ্টত বা স্পষ্টভাবে, অর্থাৎ অ্যাডভার্ব করতে হবে। তোমরা একে অ্যাডভার্ব বানিয়ে কী করলাম? অবভিয়াসলি। তাহলে আনসার করলে কি হবে? দ্য গার্ল ইজ অবভিয়াসলি মেরিটোরিয়াস, বা আমরা এও বলতে পারি অবভিয়াসলি দ্য গার্ল ইজ মেরিটোরিয়াস। দ্য গার্ল ইজ অবভিয়াসলি মেরিটোরিয়াস, দ্যাট ইজ দ্য আনসার। আরেকটা দেখো, ডিনার ওয়াজ ওভার, উই রিটার্ন হোম। এটা দেখো একটু অন্যরকম। এখানে অ্যাডভার্ব একটা ওয়ার্ড হিসেবে এখানে ইউজ করা হয়নি, ফ্রেজকে ইউজ করা হয়েছে। একটু দেখে নাও, নাহলে বোঝাতে অসুবিধা হবে। আনসারটা কী হয়েছে এখানে? উই রিটার্নড হোম আফটার দ্য ডিনার বিং ওভার। এখানে আছে দ্য ডিনার ওয়াজ ওভার, ডিনার শেষ হয়ে গেছিলো। সেটাকে আমরা চেঞ্জ করে কি করেছি? আফটার দ্য ডিনার বিং ওভার। উই রিটার্নড হোম, এটা প্রথমে শেষে ছিল, দ্বিতীয় সেন্টেন্সটা, এটাকে আমরা শুধুমাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে কোনো চেঞ্জ হয়নি। উই রিটার্নড হোম, আমরা বাড়ি ফিরেছিলাম। তারপরে কি করেছি? আফটার দ্য ডিনার বিং ওভার, আফটার মানে পরে, আফটার যোগ করেছি এখানে। ডিনার বিং ওভার, বিংটা আমরা কী থেকে পেয়েছি? ওয়াজ থেকে পেয়েছি। ওয়াজটা মূলত কোন ভার্ব থেকে আসে? বি ভার্ব থেকে, এটা একটা বি ভার্ব। তো বি এর সাথে আইএনজি যোগ করে বিং করেছি। দ্য আফটার দ্য ডিনার বিং ওভার মানে ডিনার শেষ হয়ে যাওয়ার পরে। এবার দেখো এটা অ্যাডভার্ব ফ্রেজ কিনা। এর সঙ্গে বলে রাখি, তোমাদের যদি ফ্রেজ সম্পর্কে বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ফ্রেজ অবশ্যই শিখে নেবে, ফ্রেজ খুবই ইম্পর্ট্যান্ট। এবং ফ্রেজের উপর আমার ভিডিও করা আছে, আমি লিঙ্ক
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আফটার দ্য ডিনার বিং ওভার এটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। কী করে হলো দেখো, উই রিটার্নড হোম, আমরা ফিরেছিলাম। এখানে ভার্ব কি? রিটার্নড। এই রিটার্নকে প্রশ্ন করো, হোয়েন দিয়ে প্রশ্ন করো, কখন ফিরেছিলাম? আফটার দ্য ডিনার বিং ওভার, তাহলে এই উত্তরটা পাচ্ছি। তাহলে দেখো এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা কী করছে? এই ফ্রেজটা কিন্তু ভার্বকে মডিফাই করছে। এই ফ্রেজটা এই রিটার্নকে মডিফাই করছে। যেহেতু এই ভার্বকে মডিফাই করছে, সেই জন্য এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। যেহেতু অ্যাডভার্বের কাজই হলো কোনো অ্যাডভার্বকে বা কোনো অ্যাডজেক্টিভকে বা কোনো ভার্বকে মডিফাই করা। তাহলে এখানে দেখো আফটার দ্য ডিনার বিং ওভার, ডিনার শেষ হয়ে যাওয়ার পরে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ এবং এর সাহায্যে আমরা এখানে জয়েন করলাম। নাও কোশ্চেন্স ফর ইউ। শি কনফ্রন্টেড দ্য সিচুয়েশন, শি ডিড নট ফিয়ার অ্যাট অল। কনফ্রন্ট মানে সম্মুখীন হওয়া, সিচুয়েশন মানে তোমরা জানো পরিস্থিতি। নাম্বার 4, হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, নোবডি কুড বিলিভ দিস। যখন আনসার করবে তখন কিন্তু অবশ্যই দাগ নাম্বারটা মেনশন করবে যে কত দাগের কোশ্চেন আনসার করছো। এখানে 3 আছে আর 4 আছে। ইনফিনিটিভ, আমরা শিখব ইনফিনিটিভের সাহায্যে কী করে জয়েন করতে হয়। ইনফিনিটিভ কি? ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়। ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয় কীরকমভাবে? যেমন টু প্লে, টু সিং, টু স্লিপ, টু জাম্প, টু হেল্প, এইগুলো যেমন আছে এরকমভাবে ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়। প্লে মানে কি অ্যাকচুয়ালি? প্লে মানে খেলা করা, কিন্তু টু প্লে মানে কি? খেলতে বা খেলা করতে বা খেলার উদ্দেশ্যে। সিং মানে গান করা, টু সিং মানে গান গাইতে, গান করতে। স্লিপ মানে ঘুমানো, টু স্লিপ মানে ঘুমাতে বা ঘুমানোর উদ্দেশ্যে। জাম্প মানে লাফানো, টু জাম্প মানে লাফাতে। হেল্প মানে সাহায্য করা, টু হেল্প মানে সাহায্য করতে বা সাহায্য করার উদ্দেশ্যে। এইভাবে আমরা ভার্বের আগে, মূল ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করে থাকি। এই ইনফিনিটিভকে কাজে লাগিয়ে আমরা জয়েন করতে পারি, খুব সহজে জয়েন করতে পারি এবং সুন্দর স্মার্ট সেন্টেন্স বানাতে পারি। এখন আমরা কি করে জয়েন করব? তার আগে দেখো, ইনফিনিটিভের উপরও আমার শুধু ইনফিনিটিভের উপরই ভিডিও করা আছে। সেখানে ইনফিনিটিভ সাহায্যে কী করে জয়েন করতে হয় সেটা করা আছে, শুধুমাত্র ইনফিনিটিভ উপরে। তো তোমরা সেটা দেখতে পারো কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা লিঙ্ক ক্লিক করলে ইনফিনিটিভের উপর ভিডিও দেখতে পারবে। এখন এই দুটো সেন্টেন্স দেখে নিই। আই হ্যাভ কালার পেন্সিলস, I use them to draw pictures. I have color pencils, আমার আছে রং পেন্সিল। I use them to draw pictures, আমি সেগুলোকে ব্যবহার করে থাকি ছবি আঁকার জন্য। এখানে দেখো দ্বিতীয় সেন্টেন্সে একটা ইনফিনিটিভ আছে, টু ড্র, আঁকতে। এবার আমরা যদি প্রথম সেন্টেন্স পুরোটা লিখে দিই, আই হ্যাভ কালার পেন্সিলস, আমার কাছে আছে রং পেন্সিল। এরপরে আই ইউজ দেমটাকে বাদ দিলাম, বাদ দিয়ে তারপরে শুধুমাত্র ইনফিনিটিভটাকে লিখলাম, টু ড্র। আই হ্যাভ কালার পেন্সিলস, আমার আছে রং পেন্সিল, টু ড্র, টু ড্র মানে আঁকতে, পিকচার্স, ছবি। তাহলে কিন্তু জয়েনিং হয়ে গেল। এইভাবে আমরা ইনফিনিটিভের সাহায্যে জয়েন করতে পারি। একটু খেয়াল করো, আই হ্যাভ কালার পেন্সিলস, তারপরে কিন্তু ইনফিনিটিভ বসছে, বাক্যের বাকি অংশ এটা কিন্তু আর বসছে না। এবং প্রত্যেকটা ক্ষেত্রে জয়েন যখনই করছো তখনই জয়েন করার পরে কিন্তু সেন্টেন্সের মানে কি হচ্ছে একটু দেখে নিতে হবে। সব সময় এমন নয় যে দ্বিতীয় সেন্টেন্স থেকেই ইনফিনিটিভ হবে, আমরা কখনো কখনো প্রথম সেন্টেন্স থেকে ইনফিনিটিভ বানাতে পারি। তো সেগুলো কিন্তু দেখে নিতে হবে, তাই মানে জানাটা খুবই জরুরি। বাক্যের অর্থ কিন্তু অবশ্যই জানতে হবে। তো এখানে আনসার কী হলো? আই হ্যাভ কালার পেন্সিলস টু ড্র পিকচার্স। আরেকটা দেখো, আই হ্যাভ কালার পেন্সিলস, আই ক্যান ড্র পিকচার্স উইথ দেম। এখানে দেখো প্রায় একই রকম, একটু ডিফারেন্ট অন্য উপরের থেকে। এখানে কি আছে? আই হ্যাভ কালার পেন্সিলস, নিচেও আছে আই হ্যাভ কালার পেন্সিলস। উপরে কী ছিল? আই ইউজ দেম টু ড্র পিকচার্স, আর এখানে আছে আই ক্যান ড্র পিকচার্স উইথ দেম।
তো যখন জয়েন করব তখন তো ইনফিনিটিভ লাগবে, কিন্তু এখানে দেখো কোনো ইনফিনিটিভ নেই। উপরের বাক্যে যেমন ইনফিনিটিভ ছিল, এখানে কোনো ইনফিনিটিভ নেই। যখন ইনফিনিটিভ নেই তখন আমাদেরকে ইনফিনিটিভ বানিয়ে নিতে হবে। এবার কাকে ইনফিনিটিভ করব? অবশ্যই ভার্বকে। ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়। তাহলে কিভাবে বানাবো? যেমন দেখো, আই হ্যাভ কালার পেন্সিলস, আই ক্যান ড্র পিকচার্স উইথ দেম। এখানে আমরা ড্রকে যদি ইনফিনিটিভ বানাই তাহলে কি হবে? টু ড্র, আঁকতে। তো আমরা লিখলাম আই হ্যাভ কালার পেন্সিলস এবং তারপরে লিখলাম কি? টু ড্র, আঁকতে, পিকচার্স, ছবি আঁকতে। উইথ দেম কিন্তু আর লাগবে না। কারণ কি? আমার তো এখানে বলা হয়ে যাচ্ছে আমার আছে কালার পেন্সিল ছবি আঁকতে বা ছবি আঁকার জন্য, তাই এখানে উইথ দেমের আর প্রয়োজন নেই। তাহলে আনসার কিন্তু একই হয়ে গেল, উপরেরটার আর এটার একই আনসার হয়ে গেল। আই হ্যাভ কালার পেন্সিলস টু ড্র পিকচার্স। ইনফিনিটিভের সাহায্যে আমরা আরও একটু জয়নিং দেখব। এখানে আছে আই হ্যাভ সো ম্যানি ফ্রেন্ডস, আমার আছে অনেকগুলো বন্ধু। দে উইল স্ট্যান্ড বাই মি, তারা আমার পাশে দাঁড়াবে। এবার এখানে আমরা যদি স্ট্যান্ডকে দে উইল স্ট্যান্ড, তারা দাঁড়াবে, এটাকে যদি আমরা ইনফিনিটিভ বানিয়ে নিই তাহলে কী হবে? টু স্ট্যান্ড। এখন আমরা এখানেও প্রথম সেন্টেন্সটা পুরোটা লিখে নিলাম, আই হ্যাভ সো ম্যানি ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি। তাহলে কিন্তু এখানে আনসার হয়ে গেল, আই হ্যাভ সো ম্যানি ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি। দ্য চাইল্ড ইজ ভেরি স্মল, ইট ক্যান নট ওয়াক প্রপারলি। আমরা এই দুটো সেন্টেন্সকেও জয়েন করতে পারি ইনফিনিটিভের সাহায্যে। এটা একটু অন্যরকম। দেখো এখানে ভেরি ইউজ করা হয়েছে, শিশুটি খুব ছোট। এরকম দুটো সেন্টেন্স দিয়ে বলা হলো ইনফিনিটিভ সহজে জয়েন করো। তো তখন কি করতে হবে? যেহেতু ভেরি ইউজ করা হয়েছে, খুব ছোট, আর পরের সেন্টেন্সটা নেগেটিভ, দেখো এটা সঠিকভাবে হাঁটতে পারে না। তো এই রকম ক্ষেত্রে এখানে ভেরি ইউজ করা হয়েছে, পরেরটা নেগেটিভ সেন্টেন্স, তো এইখানে তখন ভেরি পরিবর্তে টি ডাবল ও টু ইউজ করতে হবে। এখানে ভেরি থাকতে পারে, সো থাকতে পারে, কি ইউজ করতে হবে? টি ডাবল ও টু। দ্য চাইল্ড ইজ টু স্মল, সরি এটা ও হবে, দ্য চাইল্ড ইজ টু স্মল, শিশুটি হয় খুব ছোট। তারপরে কি হবে? তারপরে ইনফিনিটিভ বসবে। ইনফিনিটিভ কাকে করব? অবশ্যই মূল ভার্বকে। এখানে মূল ভার্ব হলো ওয়াক। মূল ভার্বকে আমরা ইনফিনিটিভ করলাম টু ওয়াক। দ্য চাইল্ড ইজ টু স্মল টু ওয়াক প্রপারলি। তো খেয়াল রাখতে হবে, যখন ভেরি থাকবে বা ছো থাকবে এরকমভাবে সেন্টেন্স থাকলে তখন কিন্তু সেই সেন্টেন্সকে জয়েন করতে গেলে যখন আমরা ইনফিনিটিভ ইউজ করব তখন ভেরি বা সো এর পরিবর্তে অবশ্যই টু ইউজ করব। তো এখানে আনসার কী পেলাম আমরা? দ্য চাইল্ড ইজ টু স্মল টু ওয়াক প্রপারলি। আমরা ইনফিনিটিভ শিখলাম। নাও কোশ্চেন্স ফর ইউ। দ্য ট্রি ইজ সো হাই নোবডি ক্যান ক্লাইম্ব ইট। Question number 6. Florence goes to school. She learns nursing there. Now participle. Participle key. Participle is that form of the verb which has the force of both verb and adjective. Participle হলো ভার্বের সেই রূপ যার মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয়ের ক্ষমতা বর্তমান। দেখো এখানে বোঝার সুবিধার্থে আমি লিখে দিয়েছি কি পার্টিসিপেল ইকুয়াল টু ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপেল মানে হলো আমরা এখানে সংক্ষেপে বোঝার জন্য কি করলাম? ভার্ব এবং অ্যাডজেক্টিভ। পার্টিসিপেল ভার্বের সাথে আইএনজি যোগ করে গঠিত হতে পারে। ভার্বের থার্ড ফর্মকে কখনো কখনো পার্টিসিপেল হিসেবে ইউজ করা যেতে পারে। আবার হ্যাভিং প্লাস V3 ভার্বের থার্ড ফর্মের আগে হ্যাভিং যোগ করে আমরা পার্টিসিপেল বানাতে পারি। তাহলে দেখলাম কি তিন রকমভাবে পার্টিসিপেল আমরা বানাতে পারি। এই প্রসঙ্গে বলে রাখি যে পার্টিসিপেলের উপরেও আমার ভিডিও তৈরি করা আছে এবং ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কও দিয়ে দেবো, তোমরা দেখতে পারো, কারণ সেখানে সবিস্তার বর্ণনা করা আছে, আরও ভালোভাবে ব্যাখ্যা করা আছে, অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে। এখানে যেহেতু অনেকগুলো নিয়ম একটা ভিডিওর মধ্যে আমি দেখাতে যাচ্ছি, তাই জন্য সব নিয়মগুলো এলাবোরেটলি ডিসকাস করা যাচ্ছে না।
এখন দুটো সেন্টেন্স দেখো, আই স এ হর্স, ইট ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। আগে আমাদের বুঝতে হবে যে পার্টিসিপেল কী। এই দুটো সেন্টেন্সকে জয়েন করে আমরা দুটো আনসার পেয়েছি, দুরকমভাবে আনসার করেছি। এই দুটো দেখে নিই। আগে আমরা দেখছি পার্টিসিপেল কী, তো সেই জন্যে এই সেন্টেন্সটা লক্ষ্য করো। আই স এ রানিং হর্স ইন দ্য ফিল্ড। এইখানে আই সাবজেক্ট, স হলো ফাইনাইট ভার্ব, আমি দেখেছিলাম। আর কি এখানে কি আছে, রানিং হর্স, ছুটন্ত ঘোড়া। রানিং হর্স, ছুটন্ত ঘোড়া। এই রানিং ওয়ার্ডটা কী থেকে এসছে? রান থেকে এসছে। রান মানে ছোটা বা দৌড়ানো। এখন রানটা কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। এই ভার্বের সাথে আইএনজি যোগ করে রানিং করা হয়েছে, ছুটন্ত। এখানে রানিং মানে ছুটন্ত। কিন্তু দেখো, এটা ভার্ব হলেও কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। ঘোড়াটার অবস্থা বর্ণনা করছে। ঘোড়াটা কেমন? না ছুটন্ত, মানে সে ছুটন্ত অবস্থায় আছে। যেহেতু ঘোড়াটাকে কোয়ালিফাই করছে, তাই জন্য এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, অর্থাৎ রানিং একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে এটা ভার্ব হলেও আসলে কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, সেই জন্যই বলা হয়েছে পার্টিসিপেল ইজ ইকুয়াল টু ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এখন নিচেটা দেখো, আই স এ হর্স রানিং ইন দ্য ফিল্ড। আমি একটা ঘোড়াকে ছুটতে দেখেছিলাম মাঠে। এখানেও ছুটতে, রানিং মানে ছুটতে। আই স আমি দেখেছিলাম, এখানে স হলো ফাইনাইট ভার্ব, আর রানিং মানে ছুটতে। রানিংটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, এটা নন ফাইনাইট ভার্ব। এখন এখানেও রানের সঙ্গে আইন যোগ করে এটাকে কি কাজে লাগানো হয়েছে? হর্সকে কোয়ালিফাই করার জন্য ইউজ করা হয়েছে। এটা হর্সকে কোয়ালিফাই করছে, মানে হর্স বা ঘোড়ার অবস্থা প্রকাশ করছে যে সে ছুটন্ত অবস্থায় আছে মাঠের মধ্যে। তো এইভাবে আমরা পার্টিসিপেলকে দেখো দুরকমভাবে ইউজ করলাম, কখনো যে নাউনকে কোয়ালিফাই করছে তার আগে, কখনো তার পরে। সবসময় কিন্তু আগে বা পরে ইউজ করা যায় না, সেটা তোমাকে বুঝতে হবে, বুঝে নিতে হবে, অর্থ করে বা মানে করে দেখতে হবে। তো আমি দেখেছিলাম এখানে দুরকমভাবে হয়। এখানে হর্সের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে দ্বিতীয়টাতে, আর প্রথমটাতে প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। তো এইভাবে আমরা পার্টিসিপেলকে ব্যবহার করে থাকি সেন্টেন্সের মাধ্যমে, সেন্টেন্সের মধ্যে। এখন এই যে দুটো সেন্টেন্সকে জয়েন করলাম, আই স এ হর্স, আমি দেখেছিলাম একটা ঘোড়া, আর ইট ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, এটা মাঠের মধ্যে ছুটছিল। এখানে আমরা কি করেছি? আই স এ হর্স তো পুরোটাই আমরা নিয়েছি, আই স এ হর্স, আমি একটা ঘোড়াকে দেখেছিলাম। তারপরে রানিং ওয়ার্ডটাকে নিয়েছি। রানিং ওয়ার্ডটা কি? দুরকমভাবে ইউজ করেছি, কখনো হর্সের আগে, কখনো হর্সের পরে। আই স এ রানিং হর্স ইন দ্য ফিল্ড, এটা একটা আনসার করেছি। আবার কি করেছি? আই স এ হর্স রানিং ইন দ্য ফিল্ড, আমি দেখেছিলাম একটা ঘোড়াকে মাঠের মধ্যে ছুটতে। এইভাবে আমরা পার্টিসিপেল ইউজ করে জয়েন করতে পারি। আবার দেখো আর একটা আছে, আই স এ হর্স আই বিকেম সো মাচ হ্যাপি। আমি একটা ঘোড়া দেখেছিলাম, আমি খুব খুশি হয়েছিলাম। এইখানে পার্টিসিপেল কাকে করব আমরা? এখানে পার্টিসিপেল করব সকে। আমি দেখেছিলাম, সকে পার্টিসিপেল করলে কি হবে? ভার্বের মূল রূপের সঙ্গে আইএনজি যোগ করতে হয়, তাই স কী থেকে আসছে? স এর মূল রূপ কি? সি, এস ডাব্লিউ। তাহলে কী হবে? সিং, সিং আ হর্স। বাক্যের শুরুতে আমরা এখানে ইউজ করব সিং আ হর্স, একটা ঘোড়াকে দেখিয়া। সিং আ হর্স আই বিকেম সো মাচ হ্যাপি, আমি খুব খুশি হয়েছিলাম। এখানে কিন্তু অন্যরকমভাবে ইউজ করলে বা হর্সের আগে বা পরে ইউজ করলে হবে না। সিং মানে দেখিয়া, কে দেখেছিল? আমি দেখেছিলাম। তো এখানে আমার দেখার অবস্থাটাকে বর্ণনা করা হচ্ছে যে আমি দেখে বলেছিলাম, সেই জন্য এখানে এটা দিয়ে বাক্য শুরু করতে হবে, সিং আ হর্স আই বিকেম সো মাচ হ্যাপি। তো এইগুলো কিন্তু শিখতে গেলে প্র্যাকটিস প্রয়োজন। সেই জন্য আমি বলছি যে আমার আরও একটা ভিডিও করা আছে পার্টিসিপেলের উপরে, শুধুমাত্র পার্টিসিপেলের উপরে, সেটা তোমরা দেখতে পারো। তো এখানে কি আনসার হলো? সিং আ হর্স আই বিকেম সো মাচ হ্যাপি। আরও একটা দেখো, হি ওয়াজ স্যাটিসফাইড হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। সে খুশি হয়েছিল, সে প্রস্তাবটা গ্রহণ করেছিল।
এখানে আমরা কাকে পার্টিসিপেট করব? এখানে আমরা পার্টিসিপেট করব, আগে নিজেকে দেখতে হবে, ভালো করে চিন্তা করতে হবে, চিন্তা করে তারপরে নিজেকেই বার করতে হবে যে কাকে তুমি পার্টিসিপেট করবে। হি ওয়াজ স্যাটিসফাইড, সে খুশি হয়েছিল, পরিতৃপ্ত হয়েছিল। এখানে যদি ওয়াজকে পার্টিসিপেট করি তাহলে কি হবে? ওয়াজ এসছে বি থেকে, অর্থাৎ বিইং হবে। আমরা বিইং দিয়ে শুরু করলাম, বিইং স্যাটিসফাইড, খুশি হয়ে। বিইং স্যাটিসফাইড হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, খুশি হয়ে সে প্রস্তাবটা গ্রহণ করেছিল। তাহলে দেখো আমরা পার্টিসিপেলকে বাক্যের শুরুতে ইউজ করছি, আবার বাক্যের মধ্যে ইউজ করছি। এখন আরও একটা দেখো, হি স্যাট অন এ চেয়ার, দ্য চেয়ার ওয়াজ ব্রকেন। এইখানে যে দুটো সেন্টেন্স আমরা পেয়েছি, সে চেয়ারে বসেছিল আর চেয়ারটা ছিল ভাঙা। এইখানে এই ব্রকেন ওয়ার্ডটাকে দেখো, ব্রকেন মানে ভাঙা। ব্রকেনটা কী থেকে এসছে? ব্রেক থেকে এসছে। ব্রেক একটা ভার্ব, ব্রেকের ভার্বের কনজুগেশন করলে কি হয়? তিনটে রূপ কী কী? ব্রেক, ব্রক, ব্রকেন। ব্রেক, ব্রক, ব্রকেন। তার মানে ব্রকেন হলো ভার্বের থার্ড ফর্ম। আমি দেখো আগে শিখিয়েছি, একটু আগে বলেছি যে ভার্বের থার্ড ফর্মকেও পার্টিসিপেল হিসেবে ইউজ করা হয়। এই ব্রকেন কী কাজ করছে এখানে? ব্রকেন দেখো অনেকটা চেয়ারকে কোয়ালিফাই করছে, চেয়ারের অবস্থা প্রকাশ করছে। চেয়ারটা কেমন না? ভাঙা। তাহলে যদি আমরা একেবারে বলে দিই সে একটা ভাঙা চেয়ারে বসেছিল, হি স্যাট অন এ ব্রকেন চেয়ার, তাহলে জয়নিং হয়ে গেল। এইভাবে আমরা পাস্ট পার্টিসিপেলকে ইউজ করেও জয়েন করতে পারি। হি স্যাট অন এ ব্রকেন চেয়ার। হি স দ্য রেইনবো, হি শাউটেড ইন জয়। আর একটা দেখো, সে রেইনবো দেখেছিল, সে আনন্দে চিৎকার করেছিল। এটাকে আমরা কিভাবে শিখব? আমি আরও একটা নিয়ম বলেছিলাম যে হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম, এই দুটোকে ইউজ করে আমরা জয়েন করতে পারি। তো এখানে কি আছে? হি স দ্য রেইনবো, সে রেইনবো দেখেছিল, হি শাউটেড ইন জয়, সে আনন্দে চিৎকার করেছিল। এখানে আমরা হ্যাভিং ইউজ করব আর ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। স, স এই যে ভার্বটা, ভার্বের ফর্মগুলো কী কী? সি, স, সিন। আমরা যদি করে দিই হ্যাভিং সিন, তখন মানে কী হবে? দেখিয়া। হ্যাভিং সিন দ্য রেইনবো, রেইনবো দেখিয়া বা রেইনবো দেখে, হি শাউটেড ইন জয়, সে আনন্দে চিৎকার করেছিল। তাহলে আনসার কী হচ্ছে? হ্যাভিং সিন দ্য রেইনবো, হি শাউটেড ইন জয়। Now questions for you. I heard a shrill voice. It was coming from my neighbor's house. Some frogs can fly. These frogs generally live in trees. Now nominative absolute. এরপরে আমরা কি শিখব? nominative absolute. nominative absolute কি? নাউন সংক্রান্ত সম্পূর্ণ একটা ফ্রেজ, অর্থাৎ এই ফ্রেজে কোনো একটা নাউনকে কেন্দ্র করে ফ্রেজটা গড়ে ওঠে এবং এই ফ্রেজের মধ্যে ওই নাউনকেই কোয়ালিফাই করা হয়। সেই ফ্রেজগুলোকে সাধারণত নমিনেটিভ অ্যাবসলিউট বলা হয়। যেমন দেখো, দ্য ওয়েদার ওয়াজ স্প্লেন্ডিড, উই ওয়েন্ট টু দ্য পার্ক। এই যে দুটো সেন্টেন্স, এখানে আমরা প্রথম সেন্টেন্সটাকে একটা ফ্রেজ বানিয়ে দেবো। কি করে? ওয়াজটাকে জাস্ট পার্টিসিপেল বানিয়ে দাও। ওয়াজটাকে পার্টিসিপেল বানালে কী হবে? ওয়াজটা এসছে বি ভাব থেকে, অর্থাৎ বিং। আমরা যদি লিখে দিই দ্য ওয়েদার বিং স্প্লেন্ডিড, দ্য ওয়েদার বিং স্প্লেন্ডিড, আবহাওয়া চমৎকার হওয়ায়, তাহলে আবহাওয়া চমৎকার হওয়ায় কিন্তু কোনো একটা সেন্টেন্স না, এটা কিন্তু কোনো একটা কমপ্লিট মিনিং প্রকাশ করছে না। দেখো এই সেন্টেন্সটা, এই ফ্রেজটা এরপরে আরও কিছু চাইছে মানেটাকে বা অর্থটাকে কমপ্লিট করার জন্য। তো আমরা লিখলাম দ্য ওয়েদার বিং স্প্লেন্ডিড উই ওয়েন্ট টু দ্য পার্ক, আবহাওয়া চমৎকার হওয়ায় আমরা পার্কে গিয়েছিলাম। তাহলে কিন্তু আনসার হয়ে গেল দ্য ওয়েদার বিং স্প্লেন্ডিড উই ওয়েন্ট টু দ্য পার্ক। এখানে দ্য ওয়েদার বিং স্প্লেন্ডিড এটা হলো নমিনেটিভ অ্যাবসলিউট। যেখানে আবহাওয়া কেমন সেটা বলা হচ্ছে, আবহাওয়া বা ওয়েদার
অর্থাৎ সাবজেক্টকেই কিন্তু এখানে কোয়ালিফাই করা হচ্ছে, নাউনকেই কোয়ালিফাই করা হচ্ছে ওই ফ্রেজের মধ্যে থেকেই। আরেকটা দেখো, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আই ফেল্ট আনপ্রোটেক্টেড। ম্যাজিক সার্কেল ভ্যানিশ হয়ে গেছিল, আমি নিজেকে অরক্ষিত ভাবলাম। এই দুটো সেন্টেন্সকে জয়েন করব। তো আমরা কীভাবে করব? এইখানে আমরা হ্যাডটাকে পার্টিসিপেল বানাবো, তাহলে কি হবে? হ্যাভিং। দ্য ম্যাজিক সার্কেল হ্যাভিং ভ্যানিশড, ম্যাজিক সার্কেল ভ্যানিশ হয়ে যাওয়ায়, দ্য ম্যাজিক সার্কেল হ্যাভিং ভ্যানিশড আই ফেল্ট আনপ্রোটেক্টেড, আমি নিজেকে অরক্ষিত ভেবেছিলাম। দ্য ম্যাজিক সার্কেল হ্যাভিং ভ্যানিশড আই ফেল্ট আনপ্রোটেক্টেড, আমি নিজেকে অরক্ষিত ভেবেছিলাম। এখানে আমরা যে নমিনেটিভ অ্যাবসলিউট পেলাম সেটা কোনটা? দ্য ম্যাজিক সার্কেল হ্যাভিং ভ্যানিশড। এখানে হ্যাড ভ্যানিশডকে আমরা পার্টিসিপেল বানালাম, পারফেক্ট পার্টিসিপেল বানালাম, বানিয়ে পুরো সেন্টেন্সটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বানালাম। নাউন সংক্রান্ত একটা কমপ্লিট ফ্রেজ, যেখানে নাউনকেই মডিফাই করা হচ্ছে। দ্য সান রোজ, দ্য রিজিউমড দেয়ার জার্নি, সূর্য উদিত হয়েছিল, তারা তাদের যাত্রা শুরু করেছিল। তো এখানে আমরা কি করব? আমরা এরকমভাবে করতে পারি, সূর্য উদিত হওয়ায়, অর্থাৎ আমরা হ্যাভিং প্লাস ভিতের ইউজ করব। তার মানে আনসার কী হবে? দ্য সান হ্যাভিংয়ের পরে ভার্বের থার্ড ফর্ম রাইজ, রোজ, রিজন। দ্য সান হ্যাভিং রিজন, দ্য রিজিউমড দেয়ার জার্নি, সূর্য উদিত হওয়ায় তারা তাদের যাত্রা শুরু করেছিল। Now questions for you. The visitors left, we went to bed. It was a stormy day, we stayed inside the house. Now phrase in apposition. এই phrase in apposition কি? একটা ফ্রেজকে একটা নাউনের পরিবর্তে ব্যবহার করা, সেটা হলো ফ্রেজ ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন কথার অর্থ হলো ইন পজিশন অফ, অর্থাৎ পরিবর্তে। তো সেটা কীরকম দেখে নিই আমরা। দুটো সেন্টেন্স আছে এখানে। রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট পোয়েট, হি গট নোবেল প্রাইজ অন লিটারেচার। রবীন্দ্রনাথ একজন মহান কবি ছিলেন, তিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই যে সেন্টেন্সটা, এখানে দেখো ফ্রেজ আছে, নাউন ফ্রেজ আছে, যেটা কোনো নাউনকে বোঝাচ্ছে, নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। দেখো এখানে রবীন্দ্রনাথ একটা নাউন, এবং একে বোঝানোর জন্য একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, আ গ্রেট পোয়েট, একজন মহান কবি। একজন মহান কবি বলতে কাকে বোঝানো হয়েছে? রবীন্দ্রনাথকেই বোঝানো হয়েছে। তো এইরকম ক্ষেত্রে আমরা জয়েন করতে পারি, স্মার্ট সেন্টেন্স বানাতে পারি। কি করে? ওয়াজটাকে বাদ দাও, রবীন্দ্রনাথের পরে কমা দাও, রবীন্দ্রনাথ কমা, আবার এইটাকে কমা বানিয়ে দাও, আরেকটা কমা, রবীন্দ্রনাথ কমা দিয়ে ফ্রেজটাকে নিয়ে এসো, এবং ফ্রেজের পরে আরেকটা কমা দাও, রবীন্দ্রনাথ কমা, আ গ্রেট পোয়েট, আবার কমা। যেহেতু রবীন্দ্রনাথ নিজেই সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাই এখানে হি এর আর কোনো প্রয়োজন নেই, হি হবে না আর। তাহলে রবীন্দ্রনাথ, আ গ্রেট পোয়েট, গট নোবেল প্রাইজ ইন লিটারেচার, এটাই হলো আনসার। রবীন্দ্রনাথ, আ গ্রেট পোয়েট, গট নোবেল প্রাইজ অন লিটারেচার। আরেকটা দেখে নাও, ওয়েলিংটন ইজ দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড, ইট ইজ আ বিউটিফুল সিটি। এই দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব। এখন এখানে দেখো নাউন ফ্রেজ কোনটা? ওয়েলিংটন একটা নাউন, এবং একে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে কি? দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের রাজধানী। আবার এই ওয়েলিংটনকে বোঝানোর জন্যই আরও একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, সেটা কি? এ বিউটিফুল সিটি, একটা সুন্দর শহর। তো আমরা জয়েন করার সময় কি এই দুটো ফ্রেজকে ইউজ করে করতে পারি? প্রথমত আমরা যে ফ্রেজটা কাছাকাছি আছে, ইজ বাদ দিলাম, ওয়েলিংটন কমা দিলাম, ওয়েলিংটন কমা, দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড, তারপরে আবার কমা, ইট আর লাগবে না, ইট বলতে ওয়েলিংটনকে বোঝানো হচ্ছে।
তাহলে ওয়েলিংটন দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড ইজ এ বিউটিফুল সিটি। আবার আমরা অন্যরকমভাবে করতে পারি, সেটা কি, ওয়েলিংটন ওর পরে অন্য একটা ফ্রেজ আছে সেটাকে নিয়ে আসতে পারি। ওয়েলিংটন এ বিউটিফুল সিটি, ওয়েলিংটন কমা আ বিউটিফুল সিটি ইজ দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড। এখানে দুটো আনসার করে দিইনি আমি, একটা আনসার করেছি, দুটো আনসার বলে দিয়েছি আমি। কী আনসার আছে এখানে? ওয়েলিংটন দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড ইজ আ বিউটিফুল সিটি। Now questions for you. Gold is a precious metal. It is used to make ornaments. Virat is an outstanding batsman. He is the present captain of the cricket team of India. এরপরে দেখো আরও একটা নিয়ম আমি দেখিয়েছি, কারণ এগুলো খুব ইউজ করা হয়, এই ইনস্পাইট অফ বা ডেসপাইট খুব ইউজ করা হয় সিম্পল সেন্টেন্স বানানোর জন্য। কীরকম দেখো, হি ওয়াজ ইল, হি ওয়েন্ট টু স্কুল, সে অসুস্থ ছিল, সে স্কুলে গেছিল। এই দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব কিসের সাহায্যে? ইনস্পাইট অফ বা ডেসপাইট। ইনস্পাইট অফ মানে কি? সত্ত্বেও, আর ডেসপাইট মানে কি? সত্ত্বেও। ইনস্পাইট অফ মানে যেটা, ডেসপাইট মানে সেটাই। তাহলে যখন আমরা আনসার করব তখন কি করব? হ্যাঁ, এই প্রসঙ্গে একটু বলে নিই, ইনস্পাইট অফ বা ডেসপাইট কখন ব্যবহার করা হয়। যেমন দেখো এখানে দুটো সেন্টেন্স যা বলা হয়েছে, একটা কি, হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ, সে ছিল অসুস্থ, আর পরেরটা হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছিল। তো অসুস্থ হলে কি স্কুলে যায়? সাধারণত যায় না, তাই এটা ব্যতিক্রম ঘটনা বা বিপরীতধর্মী ঘটনা। এই বিপরীতধর্মী ঘটনার ক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট ইউজ করতে পারি। তাহলে আনসার করলে কী হবে? ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ সত্ত্বেও, কি সত্ত্বেও? অসুস্থ হওয়া সত্ত্বেও। তাহলে কি করব? ইনস্পাইট অফ বিইং ইল, ওয়াজটাকে বিইং করলাম, যেহেতু ওয়াজটা বি থেকে এসছে তার সঙ্গে আইনজি যোগ করে দিলাম, বিইং। ইনস্পাইট অফ বিইং ইল, অসুস্থ হওয়া সত্ত্বেও, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছিল। তাহলে আমরা কী করলাম? ইনস্পাইট অফ বিইং ইল, হি ওয়েন্ট টু স্কুল। আবার আমরা একটু অন্যরকমভাবে করতে পারি। আমরা ইনস্পাইট অফ ইউজ করলাম, আমরা বিইং ইউজ করব না। তাহলে কি হবে? তখন কি করতে হবে? ইল এই অ্যাডজেক্টিভটাকে নাউন বানাতে হবে। ইনস্পাইট অফ ইলনেস, আমরা যদি ইনস্পাইট অফ ইলনেস করতে পারি, ইলটাকে কী করতে হবে তখন? ইলনেস। যেমন দেখো, ইনস্পাইট অফ হিজ ইলনেস, আমরা হিজ ইউজ করতে পারি। ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ ইলনেস, এখানে দেখো ইলনেস করা হয়েছে, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছিল। তাহলে আমরা এখানে কি দেখলাম? দুরকমভাবে জয়েন করলাম। একবার তো যখন ইল এই অ্যাডজেক্টিভটাকে অপরিবর্তিত রাখছি তখন কিন্তু বি ভার্ব নিয়ে আসতে হচ্ছে, বিইং করতে হচ্ছে। আবার যখন এই অ্যাডজেক্টিভটাকে নাউনে রূপান্তর করছি তখন কিন্তু এখানে বিইং লাগছে না, ইনস্পাইট অফ হিজ ইলনেস। যেমনভাবে আমরা ইনস্পাইট অফ দিয়ে করেছি তেমনভাবে ডেসপাইট দিয়ে করতে পারি। ইনস্পাইট অপের পরিবর্তে ডেসপাইট বসালেই হয়ে যাবে। যেমন দেখো, শুধুমাত্র ইনস্পাইট অফ এটা না লিখে এর পরিবর্তে শুধুমাত্র ডেসপাইট লেখো, অফ টপ কিছুই লিখতে হবে না। এখানেও তাই একই রকমভাবে এটাও করতে পারি, ডেসপাইট হিজ ইলনেস হি ওয়েন্ট টু স্কুল। তবু অ্যান্সার দুটো দেখে নাও। ডেসপাইট বিইং ইল হি ওয়েন্ট টু স্কুল, ডেসপাইট হিজ ইলনেস হি ওয়েন্ট টু স্কুল। এইভাবে আমরা ইনস্পাইট অফ আর ডেসপাইট বা ডেসপাইট দিয়ে জয়েন করতে পারি। নাও questions for you. There is just one question for you. They were weak and they tried their best to win the match. এইখানে আমরা ভিডিও শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট বক্সে আনসার লিখে জানাতে পারো, আমি অবশ্যই আনসার দেখব এবং আমি তোমাদেরকে বলবো যে ভুল বা ঠিক কি হয়েছে। আমি আশা করব তোমরা ঠিক আনসার করবে। নাও হ্যাঁ, আর এটা শিখতে গেলে কিন্তু এর কম্পোনেন্ট আরও অনেক কিছু, এর সঙ্গে আরও অনেক কিছু শিখতে হয়। জয়েনিং শিখতে গেলে প্রথমত মানেটা জানতে হবে, অর্থ কী জানতে হবে সেন্টেন্স দুটোর।
জয়েন করার পরে কী অর্থ হচ্ছে সেটা কিন্তু সবসময় প্রকাশ করে দেখতে হবে। এটা কিন্তু ভাইটাল রুল, প্রথম নিয়ম এটাই, অর্থটা বুঝতে হবে। তারপরে নিয়মগুলো ফলো করতে হবে ঠিকমতো, আর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই হবে না, সম্ভব নয় শেখা। তোমরা ওই জন্য এর অন্যান্য যে ভিডিওগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা সেগুলোও কিন্তু দেখতে পারো। নাও, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।